Why is my beloved addiction so angry? Are you jealous addiction? এরিসের আহ্লাদে শ্বেতার অভিমান যেন আরো বৃদ্ধি পেয়ে গেল। মুহূর্তের মাঝে শ্বেতা এরিসের স্যুট টেনে খুলে ফেলে দিয়ে তার শার্টের কয়েকটি বোতাম খুলে ফেলল। তারপর তার প্রশস্ত ফর্সা বুকের মাঝে পরপর দুটি কামড় বসিয়ে দিল। এরিস তবু নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, তার ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি বিদ্যমান এবং চোখে একরাশ কৌতূহল খেলা করছে। শ্বেতার কাজ সম্পন্ন করে যাওয়ার পর এরিস গ্লাস এবং সিগারেট দুটি নিচে ফেলে দিয়ে তার কোমর আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নিল। শ্বেতা এতে মোটেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, গাল দুটি ফুলে সে দিব্যি দাঁড়িয়ে রয়েছে। এরিস তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ ফিসফিস ও শীতল হাসকি আওয়াজে বলতে লাগলো, Why is my beloved addiction so angry? শ্বেতা এবার নাক ফুলে অভিমানী অথচ ক্রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, কেন অন্য মেয়েরা তোমার দিকে বাঁকা নজরে তাকাবে? কেন মুগ্ধ চোখে তোমাকে তাকিয়ে তোমাকে পাওয়ার আশা করবে তারা? তুমি শুধু এবং শুধুমাত্র আমার। তোমার সামান্যতম ভাগও আমি কাউকে দিতে রাজি হই না। এরিস আগের মতো একই কণ্ঠে বলল, Are you jealous addiction? সেটা চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি জেলাস, প্রচন্ড জেলাস ফিল করছি আমি। আর জেলাস হওয়ার শতভাগ অধিকার আছে আমার। এরিস কিছু মুহূর্ত গম্ভীর হয়ে গেল, পরক্ষণে ঠোঁট টিপে হাসল। শ্বেতাকে আরও রাগিয়ে দেওয়ার নতুন একটা ফন্দি আঁচল মনে মনে। এরিস উদাসীন দৃষ্টিতে কিছু তার দায়সারা ভাব নিয়ে বলল, আমি হ্যান্ডসাম পুরুষ তো, তাই মেয়েরা একটু আধটু আমার দিকে তাকায়, এতে আমার কি দোষ বলো? শ্বেতা তার কটমট করে উত্তর দিল, তোমারই সব দোষ। সবসময় কেন এরকম পরিবারের হ্যান্ডসাম ভাব ধরে থাকতে হবে তোমায়? এখন থেকে আমার সামনে ছাড়া অন্য কোনো মেয়েদের সামনে অগোছালো হয়ে থাকবে বলে দিলাম। আর কোনো শাকচুন্নিরা তোমার দিকে চোখ তুলে তাকালে আমিও তাদের দেখে নিব। পরক্ষণে কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে শ্বেতা বলল, পার্টিতে একটা যুবক ছেলেকে দেখেছিলাম, দামিত্রী নাম ছিল। ছেলেটা ভালোই সুদর্শন দেখতে, দেখেই ভালো লেগে গিয়েছে আমার। মুহূর্তের মাঝে এরিসের চোখ মুখের রং পাল্টে গেল, শান্ত চেহারা হঠাৎ করে হয়ে গেল ভয়ানক ক্রুদ্ধ। মুহূর্তে শ্বেতা দুই গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে সে বলল, কি বললে তুমি? আরেকবার বলো। ওই ছেলের প্রাণ যাবে তো যাবে, সে সাথে তোমার কপালে যে কি শাস্তি আছে সেটা ভাবতেও পারছো না। শ্বেতা দমে না গিয়ে শক্ত কণ্ঠে প্রত্যুত্তর করল, ঠিক আপনার ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য মিস্টার এরিস আদ্রিয়ানো। আপনার দিকে যে চোখ তুলে তাকাবে তার প্রাণ যাবে তো যাবেই, সেই সাথে আপনাকেও কঠোর শাস্তি পেতে হবে আমার থেকে। মুহূর্তের মাঝে এরিসের চোখ মুখের ধরন পাল্টে গেল। পুনরায় চেহারা শিথিল করে শ্বেতাকে নিজের আরও কাছে টেনে এনে তার নাকে নাক ঘষে বলে এরিস উঠল, ঠিক আছে, তোমার আমাকে তার ভবিষ্যৎ শাস্তি প্রদানের অপেক্ষায় রইলাম। শ্বেতা হঠাৎ কাটকাট কণ্ঠে বলে উঠল, তুমি সবসময় এত সেজে গুজে ঘুরে বেড়াও কেন? এখন থেকে সবসময় মুখে মাস্ক আর শরীর ঢেকে চলাফেরা করবে, বুঝেছো? শুধু আমার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিলেই তো হবে না, নিজেকেও সেগুলো পালন করতে হবে। শ্বেতার কথা শুনে এরিস না হেসে পারল না, বেজোরে শব্দ করে হেসে উঠল সে। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো সর্বত্র। শ্বেতা গাল ফুলিয়ে বলে উঠল, হাসছো কেন? আমি কি হাসার মতো কোনো কথা বলেছি? এরিস হাসি থামিয়ে হঠাৎ বলে উঠল, ওকে ডান, তোমার কথা রাখতে সেই ব্যবস্থাই আপাতত করছে। শ্বেতা ভ্রুকুচকে জিজ্ঞেসও করল, কোন ব্যবস্থা করছো তুমি? এরিস সাবলীল কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে আমার সাথে বাইক নিয়ে লং ড্রাইভে যাবে তুমি, আর তাতে আমার সম্পূর্ণ শরীর কালো গেটাবে ঢাকা থাকবে, কেউ আমার শরীর আর চেহারা দেখতে পাবে না। হয়ে গেল তোমার সমস্যার সমাধান। শ্বেতা অবাক হয়ে বলল, এখন এত রাতে এই পার্টি ছেড়ে কিভাবে যাব? ওসব তোমাকে চিন্তা করতে হবে না, আই উইল হ্যান্ডেল ইট, গেট রেডি ফর আ নিউ অ্যাডভেঞ্চার। কথাটা বলে এরিস শ্বেতাকে নিজের এক কাঁধে তুলে নিল। শ্বেতা অবাক হলে কোনো শব্দ উচ্চারণ করলো না। এরিসের হুটহাট এমন আচরণে অভ্যস্ত সে, আর এও জানে এই মুহূর্তে কোনো কিছু বললেও এরিস তার কোনো কথাই শুনবে না। ইটালি মিলানের সবচেয়ে বড় হাইওয়ে A4 অটোস্ট্রাদা জুড়ে এই মুহূর্তে জনসাধারণের গাড়ি চলাচলের জন্য রেস্ট্রিকশন জারি করা হয়েছে, কারণ সম্পূর্ণ হাইওয়ে দখল করে নিয়েছে ইটালির অন্যতম পাওয়ারফুল মাফিয়া এরিস অ্যাড্রিয়ানো। কয়েক ঘন্টার জন্য জারি করা হয়েছে এই রেস্ট্রিকশন, কারণ এই সময়টাতে নিজের স্ত্রীকে নিকান্ত কিছু সময় পার করতে চায় এরিস। ডুকাটি ডেস মর্সিডিসি D16RR NCR M16 নামক ইটালিয়ান সবচেয়ে দামি ও পাওয়ারফুল বাইকটিকে নিয়ে ফাঁকা হাইওয়ে জুড়ে প্রায় বাতাসের গতিতে ছুটে চলেছে এরিস ও শ্বেতা।
তাদের সম্পূর্ণ শরীর ব্ল্যাক আউটফিটে মোড়ানো, মাথায় ব্ল্যাক হেলমেট। তবে শ্বেতার লম্বা বাদামি চুলগুলো পিঠময় বাতাসের ছন্দে উড়ে বেড়াচ্ছে। এদিকে এরিস অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রফেশনাল বাইকারদের মতো বাইক রাইড করছে। অবশ্য সে প্রফেশনাল বাইক রাইডারই বলা যায়। তরুণ বয়স থেকে বাইক রাইড করার প্রতি তার অপরিসীম ঝোঁক ছিল এবং এখনো পর্যন্ত সেটা বিদ্যমান রয়েছে। এদিকে শ্বেতা এরিসের পেছনে বসে দুই হাতে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পর পর তার পিঠে অতি আবেশে মাথা রাখছে। এক সময় হঠাৎ নিজের হেলমেট খুলে ফেলে সিট থেকে কিছুটা উঁচু হয়ে বসে আকাশের দিকে তাকিয়ে দুই হাত শূন্যে ছড়িয়ে দিয়েই শ্বেতা চিৎকার করে বলতে লাগলো, I'm free and open like a bird in the sky. I want to lose myself into the unknown with my companion, Bird Irish. আর এদিকে এরিস একটা সূক্ষ্ম বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলল, And I want to lose myself in you, my addiction. কথাগুলো বলে শ্বেতা আবারও এরিসকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। বাইক ছুটতে লাগলো বাতাসের গতিতে। শীতল ও তীব্র বাতাস যেন তাদের অস্তিত্বকে উড়িয়ে নিতে চায় কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে রেস্ট্রিকশন এরিয়াতে আগমন ঘটল বেশ কয়েকটি রেড টয়োটা কারের। ব্যাপারটিতে প্রথমে অবাক হয়ে গেল, পরক্ষণে ঘটনা বুঝতে পেরে নিজেকে শক্ত করে নিল এরিস। সেটাও ব্যাপারটিতে ঘাবড়ে না গিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করে রাখল। এরিস বাইক থামাতেই তার সামনের গাড়িগুলো থেকে একে একে বেরিয়ে এলো আলেক্সি পেট্রোভা, তার মেয়ে নাতালিয়া পেট্রোভা এবং তাদের কতগুলো কালো পোশাকধারী গার্ড। সকলের হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত। শ্বেতা এরিসের কাঁধ শক্ত হতেই হাতে আগলে ধরল। এরিস কিছুটা পিছনে ঝুঁকে তার হাতে হাত রেখে চোখ দিয়ে ভরসার আশ্বাস জানালো। এদিকে আলেক্সের পেট্রোভা এরিসের দিকে গান পয়েন্ট করে অত্যন্ত কর্কশ কণ্ঠে রাশিয়ান ভাষায় বলে উঠলেন, আমার মেয়েকে অপদস্থ করার শাস্তি তোমার ওয়াইফ পাবে এরিস অ্যাড্রিয়ানো, এবং সেই সাথে তুমিও পাবে, মনে রেখো। তৎক্ষণাৎ নাতালিয়া পেট্রোভা তার বাবার উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলে উঠল, অ্যালিস অ্যাডিয়ানোর কোনো ক্ষতি করো না বাবা, ওকে আমার মনে ধরেছে। আমার লাইফ পার্টনার হিসেবে ওকে আমার চাই। আলেক্সি পেট্রোভা বিয়ের মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর মাই ডটার? নাতালিয়ার দৃঢ় উত্তর ভেসে এলো, ইয়েস পাপা, আই অ্যাম ড্যাম শিওর। আলেক্সি পেট্রোভা এবার শ্বেতার দিকে গান পয়েন্ট করে নির্লিপ্ত স্বরে বললেন, ওকে ডান, তাহলে এরিস অ্যাড্রিয়ানোকে আমি কিছুই করব না, ওই মেয়েটিকেই শেষ করে দিচ্ছি। কথাগুলো বলে শ্বেতার দিকে গুলি চালানোর ঠিক আগ মুহূর্তে আলেক্সি পেট্রোভার পুরো বাহিনীর ওপর আকাশ থেকে অগণিত ড্রোনের মাধ্যমে প্রবল গুলি বর্ষণ চলতে লাগলো। আচমকা এমন আক্রমণে সকলে হতভম্ব হয়ে গেল। অস্ত্র থাকা সত্ত্বেও কেউ প্রতিরোধ করার সময় সুযোগটুকু পর্যন্ত পেল না। আলেক্সি পেট্রোভা, নাতালিয়া পেট্রোভা বাদে সেখানে উপস্থিত সকল গার্ডরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মুহূর্তে হাইওয়ে জুড়ে লাশের বন্যা বয়ে গেল। রক্তের স্রোতে লাল হয়ে গেল সমগ্র হাইওয়ে। এদিকে এমন আকস্মিক কাণ্ডে আলেক্সি পেট্রোভা ও নাতালিয়া পেট্রোভা সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। এরিস ও শ্বেতা হেলমেটের আড়াল থেকে একটা ক্রূর বাঁকা হাসি দিল। এদিকে দুই বাবা মেয়ে নিজেদের আত্মরক্ষার জন্য তারা যেই এরিস ও শ্বেতার দিকে গান শুট করতে যাবে, অমনি তারা তাদের প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে তাদের দুই হাত পায়ে গুলি করে দিল। অস্ফুট আর্তনাদ করে দুজনে হাইওয়েতে ছিটকে বসে পড়ল। এরিস বাইক থেকে নেমে এলো, তার পাশাপাশি নেমে এলো শ্বেতা। এরপর এরিস আলেক্সের পেট্রোভার দিকে এগিয়ে গিয়ে তার কাছে হাঁটু ভেঙে বসে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে তীব্র কণ্ঠে বলতে লাগলো, তুই নিজে জানিস না কত বড় ভুল তুই করে ফেলেছিস। অ্যারিস অ্যাড্রিয়ানোর কলিজার দিকে হাত বাড়িয়েছিলে তুই, তার দিকে গান পয়েন্ট করে নিজের বিভৎস মৃত্যুকে নিচে আলিঙ্গন করে নিয়েছিস তুই। আলেক্সি পেট্রোভা হঠাৎ হুড়মুড় করে এগিয়ে এসে এরিসের পা দুটো জড়িয়ে ধরে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রচন্ড অসহায় কণ্ঠে কাকতে মিনতি করে বলতে লাগলো, আমায় মাফ করে দাও প্লিজ এরিস, ভুল করে ফেলেছি আমি। আমার মেয়েকে নিয়ে আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে রাশিয়া ফিরে যাচ্ছি। ইটালিতে জীবনেও পা রাখবো না আমি, প্লিজ মাফ করে দাও আমায়। এরিস পিছন হেসে রিভলভার দিয়ে নিজের কপাল ঘষতে ঘষতে বলল, এরিসের ডিকশনারিতে সেকেন্ড চান্সকে আমার ক্ষমা বলে কোনো শব্দ নেই। বড্ড বড় ভুল করে ফেলেছিস তুই। বিড়াল হয়ে সিংহের গুহায় এসে তার সাথে লড়াই করতে চেয়েছিলে। ইটালিতে আমার রাজত্বে এসে আমাকেও আমার অস্তিত্ব শেষ করে দেওয়ার চেষ্টায় ফলাফল তো
তোকে ভোগ করতেই হবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে অ্যালেক্সে পেট্রোভার মাথায় রিভলভার ভর্তি সব কয়টা বুলেট শুট করে দিল এরিস। মুহূর্তেই এক ছটাক রক্ত ছিটকে তার চোখ মুখ ভরে গেল। তাতে একটু দমে গেল না এরিস, বরং তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। এদিকে অ্যালেক্সে পেট্রোভার নিথর মৃতদেহটা ধপ করে হাইওয়েতে পড়ে যেতেই নাতালিয়া তীব্র একটা চিৎকার কেড়ে উঠল। তারপর রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে পড়ে থাকা একটা রিভলভার কুড়িয়ে নিয়ে এরিসকে শ্যুট করতে যাওয়ার আগেই সে তার নিজের হাতে থাকে রিভলভার দিয়ে নাতালিয়ার হৃৎপিণ্ড বরাবর অনেকগুলো শ্যুট করে দিল। নাতালিয়ার রক্ত ছিটকে আসলো সে তার চোখে মুখে, তবু সে একদম নির্বিকার রইল। নাতালিয়া রাস্তায় ছিটকে পড়ে গিয়ে না বিশ্বাস নিতে থাকলে সে তার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। তোকে একবার বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেটা মিস করে ফেললি। আবার একই ভুল দ্বিতীয়বার করে ফেললি। করলি তো করতেই, আবার আমার জানের জান নেওয়ার চেষ্টা করছিলে। তাই তোর জন্য আমার পক্ষ থেকে এই ভয়ঙ্কর মৃত্যুটা দেওয়াই বেস্ট মনে হয়েছে। বেস্ট অফ লাক ফর দ্য হেল। নাতালিয়া শ্বেতার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এরিসও শ্বেতা উঠে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গন করলো। তখনই হঠাৎ সেখানে বাইক নিয়ে আগমন ঘটল ফারহানের, তার পেছনে ভ্যালেরিয়া বসা। এরিস সেখানে আসার আগে ফারহানের কাছে পার্টির সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছিল। অ্যালেক্সের পেট্রোভার পার্টি থেকে হঠাৎ নিরুদ্দেশ হওয়ার পরেই ফারহান এরিসকে ব্যাপারে খবর জানিয়েছিল। এরিস শ্বেতার সাথে নাতালের ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু শ্বেতাকে সেটা বুঝতে দেয়নি সে। এরিস খবর পাওয়ার পর বুঝতে পেরেছিল এখানে এমন কিছু একটা ঘটনা ঘটবে। সেই জন্য ফারহানকে বলে আগে ভাগে বুলেট লোডের অসংখ্য ড্রোনের ব্যবস্থা করে রেখেছিল সে। ফারহান বাইক থেকে নেমে ছুটে এসে এরিসের কাছে গিয়ে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন স্যার? এরিস গম্ভীর কণ্ঠে জবাব দিল, ইয়েস, আমার রাইট। ভ্যালেরিয়া শ্বেতাকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তানভি? শ্বেতা স্মিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এদিকে সবাই ঠিক আছে দেখে ফারহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর এরিসকে বলল, স্যার, আপনার কথা মতো বাংলাদেশে যাওয়ার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আমি। এইবার 2-3 মাসের মধ্যে মেমের লাস্ট কয়েকটি সার্জারি হয়ে গেলেই আপনারা দুজন বাংলাদেশে ব্যাক করতে পারবেন। ফারহানের কথা শুনে সে তো অবাক হয়ে এরিসের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, আমরা সত্যি সত্যি এবার বাংলাদেশে ব্যাক করবো এরিস? এরিস শ্বেতার কপালে দৃঢ় একটা চুম্বন বসিয়ে দিয়ে তার দুই কাঁধ শক্ত হাতে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, তুমি, আমি, মাম্মা, দাদিজান সবাই অতি দ্রুত বিয়েতে ব্যাক করব। সেখানে গিয়ে আমরা নতুন এক জীবন শুরু করব, যেখানে ভালো মন্দ সুখ অসুখ সকল কিছু একত্রে মিলেমিশে বিরাজ করবে। সমস্ত মুহূর্ত আমরা একসাথে মিলেমিশে পার করব। শ্বেতার চোখ দুটো টলমল করে উঠল। এতগুলো দিন পর আবার নিজের পরিবারের কাছে ফিরতে পারবে ভেবেই তার অপরিসীম আনন্দ হচ্ছে। খুশির অতি সহ্যে এরিসকে জাপটে জড়িয়ে ধরল সে। ভেজা কণ্ঠে বলতে লাগলো, এরিস থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরিস কোনো কথা না বলে মৃদু হেসে সে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর ফারহান ও ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বলল, বাংলাদেশে কিন্তু তোমাদেরও আসার আমন্ত্রণ রইল। ফারহান ও ভ্যালেরিয়া খুশি হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর এরিস ফারহানকে কিছু একটা ইশারা দিয়ে শ্বেতাকে নিয়ে দ্রুত বাইক সহকারে সেখান থেকে চলে গেল। অন্যদিকে ফারহান তাদের আন্ডারওয়ার্ল্ডের গার্ডদের খবর দিয়ে হাইওয়ে থেকে সমস্ত লাশ ও রক্ত পরিষ্কার করে দিতে অর্ডার করলো। তারপর ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বলল, চলো সেনোরিটা, আমরাও তাহলে কিছুটা সময় হাইওয়েতে লং ড্রাইভে করি। ভ্যালেরিয়া গাল ফুলিয়ে বলল, না, আমার অত শখ নেই। তোমার শখ হয়েছে তুমি বাইকে নিয়ে ঘুরে বেড়াও। ফারহান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি আবার কি নিয়ে রাগ করলে? আমি কি ভুল কিছু করেছি? কিন্তু আমার জানা মতে এখনো পর্যন্ত তো আমি কোনো প্রকার গন্ডগোল করিনি। ভ্যালেরিয়া হঠাৎ প্রচন্ড রেগে গিয়ে ফারহানের উদ্দেশ্যে চড়া কণ্ঠে বলতে লাগলো, তুমি মস্ত বড় গন্ডগোল করে ফেলেছো ক্যালভি। আমার সমস্ত খুশি কেড়ে নিয়েছো তুমি। ফারহান এবার বেশ সিরিয়াস হয়ে গিয়ে ভ্যালেরিয়ার দুই গাল আলতো হাতে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলতে লাগলো, আরে বাবা, কি করলাম আমি? খুলে বলবে তো। কি এমন করলাম যে তোমার সমস্ত খুশি নিমিশে নিয়ে নিচ্ছে আমি? আমি তোমার সাথে বাইকে রাইডে যাব না। কেন যাবে না? দেখলে না স্যার আর ম্যাম বাইকের কিভাবে রোমান্টিক মোমেন্ট পার করছে।
আমরাই বা বাদ যাব কেন? আফটার অল আমরাও তো হ্যাপি কাপল। কচু কাপল, আমরা ওদের ধারে কাছেও যেতে পারিনি। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে খুলে বলবে? ভ্যালেরিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো। ওরা হ্যাপি কাপল কারণ এই মুহূর্তে ওরা তিনজন হয়ে অবস্থিত করছে। তানভি আর আরিশ ভাইয়া আর মা বাবা হতে চলেছে। ফারহান এতক্ষণে ভ্যালেরিয়ার মন খারাপের আসল কারণ বুঝতে পারল। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে ভ্যালেরিয়াকে বুকে টেনে নিয়ে বলতে লাগলো, খুব দ্রুত আমাদের ঘর আলো করে একটা ছোট্ট সোনামণি আসবে, দেখো। ভ্যালেরিয়া ফারহানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো করে জিজ্ঞেস করলো, কখন? ফারহান দুষ্ট হেসে বলল, আগে বাসায় গিয়ে নেই, আজকের মধ্যে আমাদের সন্তানের বন্দোবস্ত করব, আমি বলে দিলাম। ফারহানের এহেন কথায় ভ্যালেরিয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। লজ্জায় রীতিমতো ব্লাশ করতে লাগলো সে। ফারহান ঠোঁট টিপে এসে হেসে ভ্যালেরিয়ার কপালে একটা আলতো চুম্বন বসিয়ে দিল। তারপরে তাকে কোলে তুলে বাইকের ব্যাক সাইডে বসিয়ে দিয়ে নিজের সামনের সিটে বসে পড়ল। তারপর ভ্যালেরিয়ার মাথায় হেলমেট পরিয়ে দিয়ে নিজেও হেলমেট পরে নিল। ভ্যালেরিয়া তার কোমর পেঁচিয়ে ধরে পিঠে মাথা রাখতেই সে রুদ্ধশ্বাসে বাইক স্টার্ট দিল। মুহূর্তেই বাতাসের গতিতে বাইকটা এগিয়ে গিয়ে হারিয়ে গেল কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ঈশা দাঁড়াও বলছি, আস্তে দৌড়ো, পড়ে যাবে তো। আমি তোমাকে এক্ষুনি ধরে ফেলবো, তখন কিন্তু আর আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এদিকে ঈশার পিছু ছুটতে ছুটতে একদমে কথাগুলো বলল রাত। অপরদিকে ঈশা তার কোনো কথা না শুনে অসংখ্য পাথর খচিত পাহাড়ি ঝর্ণার মাধ্যমে সৃষ্ট পুরু ও স্বল্প জলরাশি সমৃদ্ধ স্রোতস্বিনী পাড়ি দিয়ে খিলখিল হাসির ধ্বনিতে এক টানা ছুটে যাচ্ছে। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানটিতে। ঈশার পরনে একটি পার্পল কালারের একটা লং গাউন, কাঁধ অবধি স্পা করা লম্বা কালো চুলগুলো বাতাসের তালে তালে এক টানা উড়ে বেড়াচ্ছে। অপরদিকে রাত ঈশাকে ধরতে বদ্ধপরিকর। একসময় নদীর মাঝামাঝি এসে ঈশাকে ধরেই ফেলল সে। এরপর পেছন থেকে তার কোমর দুই হাত জ্যাপটে জড়িয়ে ধরল। ঈশা ধরা পড়ে যাওয়ার বারবার মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রাত কিছুতেই ছাড়ল না তাকে। রাত ঈশার কানের কাছে মুখ এনে ফিসফিস কণ্ঠে বলল, খুব তো পালাতে চেয়েছিলে আমার কাছ থেকে, পেয়েছো কি? সেই তো আমার কাছে ধরা পড়তেই হলো তোমায়। ঠিক এভাবে আজীবন আবদ্ধ করে রাখবো তোমায়। রাতের এই কথাতে ঈশা সম্পূর্ণ স্থির হয়ে গেল। তারপর তড়িৎ গতিতে তার দিকে ঘুরে দাঁড়িয়ে দুহাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তার চোখে চোখ রাখলো। মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলে উঠল, আজীবন যদি তোমার কাছে আবদ্ধ হতে চাই মিস্টার হ্যান্ডসাম। রাত ঈশার গলায় নাক ডুবিয়ে দিয়ে গভীর স্বরে বলল, আমিও আমৃত্যু তোমারই কাছে আবদ্ধ। কথাটা বলে ঈশাকে দুহাতে আগলে নিয়ে শূন্য তুলে নিল রাত। তারপর তার কোমর পেঁচিয়ে ধরে ক্রমাগত ঘূর্ণিপাক খেতে লাগলো। প্রথমটা ঈশা বেশ ঘাবড়ে গেলেও পরক্ষণে বেশ আনন্দ অনুভূত হতে লাগলো তার। দুহাত দুদিকে জড়িয়ে ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো সে। তার হাসি সংক্রমিত হয়ে পড়ল রাতের ঠোঁটের কোণেও। দুজনের তীব্র আনন্দময় হাসি চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। বিয়ের কিছু মাস পর ঈশাকে নিয়ে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছে রাত। এতগুলো দিন নিজের বিজনেস ঠিকভাবে দাঁড় করানোর জন্য এবং সেটাকে আরও শক্ত পর্যায়ে নিয়ে আসার জন্য সে কঠোর পরিশ্রম করে গিয়েছে। ঈশাও তাকে সবটুকু দিয়ে সাপোর্ট করেছে। তারপর ঈশার বাবা ও আমিনুল আলমের পক্ষ থেকে হানিমুনের উপহার হিসেবে তাদের দুজনকে ব্যাংককের টিকিট কেটে দেওয়া হয়েছিল। তবে ঈশার আবদার ছিল নিজের একান্ত প্রিয় মানুষটিকে নিয়ে সমগ্র বাংলাদেশের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে চায় সে। যদিও বিয়ের আগে পরিবার ও বান্ধবীদের নিয়ে অসংখ্য জায়গায় ঘুরে বেরিয়েছে সে, কিন্তু নিজের স্বামীকে নিয়ে কখনোই তো আসা হয়নি। সেজন্যই মূলত তার এমন ইচ্ছে। সবার আগে সহসঙ্গীকে নিয়ে পাহাড়ি এলাকায় নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করবে সে। এটা নাকি তার ছোটবেলা থেকেই ইচ্ছে, তাই তার বাবা এবং রাত কেউ কোনো আপত্তি করেনি। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উপস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন স্থল। এটি সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত।
আকাশ জুড়ে ছাইরঙা মেঘেদের আনাগোনা। অসংখ্য ছোট বড় পাথর খচিত স্বল্প প্রস্থের তটিনীতে কলকল ধ্বনি তুলে বয়ে যাচ্ছে স্বচ্ছ নীলরঙা জলধারা। দুই পাশে দিগন্ত বিস্তৃত ঘন কালো পর্বত রাশি, সেগুলো গাঢ় সবুজের আচ্ছাদনে ঢেকে রয়েছে, অথচ দূর থেকে দেখলে কালো রঙের স্তূপ মনে হয়। পাহাড়ের গা বেয়ে জুড়ে রয়েছে অসংখ্য বড় বড় পাথর, সেদিক দিয়ে গড়িয়ে পড়ছে শুভ্র রঙের পাহাড়ি ঝর্ণা জলরাশি। নদীর প্রথম দিকটা তেমন কোনো গভীরতা না থাকলেও ঠিক মাঝখানে অনেক গভীরতা রয়েছে। সেদিক দিয়ে স্থানীয় মানুষজন পর্যটক সহকারে অনেকগুলো নৌকা বয়ে নিয়ে চলেছে। ঈশা রাদের হাতে হাত ধরে এগিয়ে চলতে চলতে সব কিছু অবলোকন করছে। এই মুহূর্তে তার পরনে রয়েছে সাদা রঙের একটা লম্বা ফ্রক ও সাদা জিন্স। প্রশস্ত ফ্রকটা বাতাসের তাড়নায় বারবার ফুলে ফেপে উঠেছে। রাদের পরনে রয়েছে সাদা শার্ট ও কালো জিন্স। ঈশা হঠাৎ রাদের হাত ছেড়ে দিয়ে সামনে এগিয়ে নদীর ধারে গিয়ে বসে কিছুক্ষণ পানি হাতে নিয়ে খেলা করলো। তারপর এক ঝটকায় কিছু পানি রাদের দিকে ছুঁড়ে মারলো। রাদও এগিয়ে এসে পাল্টা একই কাজ করলো। এরকম করে বেশ কিছুক্ষণ দুজন হাসাহাসি করতে করতে অনেক সময় কেটে গেল। তারপর তারা দুজন একত্রে একটা নৌকাতে উঠে বসলো। রাদের কাঁধে মাথা রেখে ঈশা পরম শান্তিতে চারপাশের নৈসর্গিক সৌন্দর্যে অবলোকন করতে লাগলো। চলতে চলতে একটা সময় নৌকা এসে থামলো একটা নির্জন দ্বীপে। ঈশা ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার লাভার, তাই সে রাতকে অনুরোধ করলো দ্বীপটা ঘুরে দেখানোর জন্য। রাত ঈশার অনুরোধ ফেলতে পারল না। মাঝিকে বাড়তি টাকা দেওয়ার কথা বলে সেখানেই তাকে অবস্থান করতে বলল। তারপর ঈশাকে নিয়ে ছুটে চলল অজানা রহস্য উন্মোচনে। ঈশা ও রাত হাতে হাত রেখে সম্পূর্ণ দ্বীপটায় পাশাপাশি হাঁটতে লাগলো। একসময় চারদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ঈশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এই জায়গাটা কত সুন্দর, তাই না রাত? আমার সাথে না আসলে তুমি ভীষণ মিস করতে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়তমা বউ যখন হয়েছ তখন তোমার আবদার তো রাখতেই হবে। ঈশা চোখ দুটো ছোট ছোট করে বলল, তার মানে তুমি এখানে নিজের ইচ্ছা আসোনি? রাত কোনো মতে হেসে বলল, আরে তোমার ইচ্ছেতেই তো এসেছি, আর তোমার ইচ্ছে মানেই তো আমার ইচ্ছা। ঈশা প্রথমে নাক ফুলালেও পরক্ষণে ফিক করে হেসে ফেলল। তার দেখা দেখি রাতও হেসে ফেলল। তারপর ঈশা রাতকে নিয়ে এগিয়ে যেতে লাগলো দ্বীপের আরো গভীরে। হঠাৎ দ্বীপের কিনারা এবং একটি পাহাড়ের পাদদেশে কিছু একটা লক্ষ্য করে থমকে গেল রাত। তাকে থামতে দেখে ঈশাও সহসা থেমে গেল। তারপর সে কিছু একটা বলতে গেলেই রাত তার ঠোঁটে তর্জনী আঙুল চেপে তাকে চুপ থাকতে ইশারা করলো। এরপর ঈশার হাত ধরে অতি সন্তর্পণের সামনে এগিয়ে যেতে লাগলো। ঈশাও চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো। লোকচক্ষুর আড়ালে পাহাড়ের পাদদেশে একটি সুড়ঙ্গের মতো গভীরে একটি গোপন আস্তানা গড়ে তোলা হয়েছে, যেখান থেকে অবৈধ অস্ত্র আনা নেয়া, ড্রাগস চোরা কারবার এবং স্মাগলিং করা হয়ে থাকে। সেটার মূল ফটক এই মুহূর্তে খোলা ছিল এবং সেখানে কার্যরত কিছু লোকদের কার্যক্রম বাহির থেকে কিছুটা হলেও নজরে আসছিল, যেটা স্পষ্ট দেখতে পায় রাত ও ঈশা। ঈশা ভয় পেয়ে আওয়াজ করতে গেলে রাত তার মুখে হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। তৎক্ষণাৎ সেখানে কাজ করতে থাকা একজন যুবকের নজর পড়ে যায় তাদের দিকে, যেটা দেখতে পেয়ে রাত ও ঈশা মুহূর্তে সেখান থেকে দ্রুত দৌড় দেয়। সেই যুবকটি তার সঙ্গীদের ডেকে নিয়ে দ্রুত তাদের পিছু নেয়। প্রচণ্ড ঘন ঘন নিঃশ্বাস ফেলছে রাত ও ঈশা। সেই সাথে দুজনেই কিছুটা ঝুঁকে নিজেদের দুই হাঁটু চেপে ধরে রীতিমতো হাঁপাচ্ছে। এই মুহূর্তে একটা ঘন জঙ্গলে অবস্থান করছে তারা। কিছুক্ষণ আগেই পেছনে ধাওয়া করতে থাকা অসংখ্য শত্রুর দৃষ্টি ফাঁকে দিয়ে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছে তারা। এই জঙ্গলটা তাদের কাছে অচেনা হলেও এটি বর্তমানে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, কারণ এই মুহূর্তে অচেনা শত্রুদের আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। ঈশা রাতকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ত কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় করছে রাত, ওরা আমাদের খুঁজে ফেলবে না তো? রাত ঈশার দুই গাল জড়িয়ে ধরে তাকে আশ্বস্ত করতে করতে শান্ত কণ্ঠে বলল, আমরা ওদের দৃষ্টি সীমানা থেকে অনেক দূরে চলে এসেছি ফিকল বার্ড, ওরা আর আমাদের খুঁজে পাবে না। এই মুহূর্তে আমরা দুজন সেফ জোনে আছি। কিন্তু এখান থেকে আমরা বেরোবো কি করে? ফের রাস্তায় বা খুঁজে পাবো কিভাবে? রাত নিজের ফোন বের করে বলল, আমরা জঙ্গলের প্রায় শেষ সীমানায় আছি। এখানে কিছুটা হলেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা লোকালয়ের অনেকটা কাছাকাছি আছি। এখন থেকে গুগল ম্যাপ ধরে আপাতত আমরা সেখানে চলে যাব, তারপর সেখান থেকে ফেরার একটা রাস্তা ঠিকই বের করে ফেলবো।
ঈশা নিজেকে ধাতস্থ করে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, ওই লোকগুলো নিশ্চয় আন্ডারওয়ার্ল্ডে কোনো গোপন গ্যাংয়ের সাথে জড়িত। সকলের অগোচরে এখানে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে। একবার এখান থেকে বের হতে পারলে ওদেরকে পুলিশে দিয়ে ধরিয়ে দেব। রাত ঈশার কথায় সম্মতি জানিয়ে বলল, সেটা তো অবশ্যই করব, কিন্তু আপাতত নিজেদের বাঁচানোর চিন্তা করতেই হবে। বলে ঈশাকে আচমকা কোলে তুলে নিল রাত। ঈশা রাদের গলা 2 হাতে জড়িয়ে ধরে কিছুটা অস্থির কণ্ঠে বলল, আর কি করছো রাত? নিচে নাও আমার। তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গিয়েছো, তাই না? তাই ভাবলাম কোলে তুলে নেই। আর তুমি ক্লান্ত হওনি? রাত ঈশার কথার কোনো জবাব না দিয়ে তাকে কোলে করে এগিয়ে চলল সামনের দিকে। তখন পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। রাত ঈশা চলে যাওয়ার পরে বিভীষিকার সাক্ষী হয়ে পেছনে পড়ে রইল বিস্তীর্ণ ঘন এক জঙ্গল। সময় এক আশ্চর্য গতিময় বাহন, যা আমাদের কাছ থেকে বহু মূল্যবান মুহূর্ত কেড়ে নিয়ে সেগুলো স্মৃতির পসরা হিসেবে সাজিয়ে রাখে। সময়ের পরিক্রমায় কেটে যায় অগণিত মুহূর্ত। এই যেমন সময়ের পর্যায়ক্রমে শুভ্রা এখন মাতৃত্বের পর্যায় অতিক্রম করছে। সে এখন 5 মাসের গর্ভবতী নারী। তার তলপেট কিছুটা ফুলে ওঠার পাশাপাশি চেহারা ও শারীরিক গঠনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। শ্বেতার প্রেগন্যান্সি অবস্থার মতো তারও চেহারাটা কিউটো গোলুমোলো হয়ে গিয়েছে। শারীরিক ওজন আগের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই এখন দেখতে বেশ আলোথালো লাগে। শুভ্রা এই মুহূর্তে বিছানায় বসে বিভিন্ন ধরনের আচার খেতে ব্যস্ত। আমের আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার থেকে শুরু করে সব ধরনের আচার খাওয়া ইতিমধ্যে তার শেষ। সেই সাথে কিছুক্ষণ পরপর ক্ষুধা তো লেগেই আছে, কিন্তু সব খাবার তৈরি করে তার সামনে রাখার পর সে মোটেও খেতে পারে না। খেলেও বমি করে সব ভাসিয়ে দেয়। আবার রাত বিরাতে ঘুম থেকে উঠে গেলে তার বিভিন্ন রকমের খাবার খাওয়ার শখ জেগে ওঠে। তখন বেচারা ইহানকে হয় তার জন্য খাবার বানিয়ে আনতে হয়, অথবা বাহির থেকে কিনে আনতে হয়। এই নিয়ে বেচারা পড়েছে আরেক মুসিবতে। ক্যারিয়ার, কাজ সব কিছু বিসর্জন দিয়ে বউয়ের কাছাকাছি থাকতে ব্যস্ত সে। তবে দিন শেষে প্রিয় মানুষটির সান্নিধ্যে থাকতে পেরে সে এক প্রবল মানসিক শান্তি লাভ করে। আচার খেতে খেতে হঠাৎ শুভ্রা ইহানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি চাউমিন খাবো ইহান। ইহান তখন ব্লেন্ডারের মাধ্যমে অরেঞ্জ জুস বানাচ্ছিল। শুভ্রা কথা শুনে তাকে খোঁচানোর জন্য সে বলে উঠল, তোর কাজই তো সারাদিন খাওয়া আর খাওয়া, এত খাই খাই করিস কেন? নিজের ওয়েট দেখেছিস? যে হারে খাচ্ছিস, কোন দিন না আবার ফাটা বেলুন হয়ে চুপসে যাস? ইহানের মুখ থেকে এহেন কথাবার্তা শুনে শুভ্রা ভীষণ রেগে গেল। রাগে গজগজ করতে করতে একসময় সে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তারপর আহাজারিও বিলাপ করে কাঁদতে কাঁদতে বলল, এখন তুমি আমাকে খাওয়ার খোটা দিলে? এই ছিল আমার কপালে। এখন তো আমাকে ভালো লাগবেই না। দিন দিন অসুন্দর আর মোটা হয়ে যাচ্ছি না আমি? এখন তো বাইরের মেয়েদেরই তোমার বেশি ভালো লাগবে। এতই যখন তাদের প্রতি দরদ, তাহলে তাদের কাছেই চলে যাও। আমার কাছে পড়ে আছো কেন? আমি আমার বাবু সোনাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ইদানিং শুভ্রার প্রচণ্ড মুড সুইং হয়, যে কারণে তার মেজাজের একটুখানি হেরফের হলেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় সে। শত সহস্র দুঃখের কথা বলে সে প্রায় অভিমানে গাল ফুলে বসে থাকে। তারপর ইহানকে অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করতে হয়। এদিকে শুভ্রাকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে দেখে ইহান বেশ ভড়কে যায়। পরক্ষণে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে সে এগিয়ে যায় শুভ্রার নিকট। তার কান্না থামানোর জন্য তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলতে লাগলো, সরি রেজান, আমি তো কথাগুলো জাস্ট মজা করে বলছিলাম। তুই এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস কেন? তোকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো সেই সাহস আছে আমার, না সেই রুচি আছে? তোকে আর আমাদের অনাগত বাবুসোনাকে নিয়েই তো আমার জীবন, তোরাই তো আমার প্রাণ। শুভ্রা ঝট করে নিজের মাথা উঠিয়ে ইহানকে মুখ ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, যত সব ঢং। এসব বলে বলে আমাকে গলিয়ে ফেলার বাহানা, তাই না? কথাটা বলার সাথে সাথেই নিজের তলপেট আঁকড়ে ধরে আউচ শব্দ করে উঠল শুভ্রা। ইহান ব্যস্ত হয়ে কিছুটা ঝুঁকে শুভ্রা তলপেট জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাটারফ্লাই? পেটে ব্যথা করছে বেশি? শুভ্রা চোখ মুখ কুঁচকে বলল, তোমার পুচকিটা ভীষণ পাজি হয়েছে। আমার পেটের ভেতরে কি সুন্দর কিক মারলো। পৃথিবীতে আসতে না আসতেই আমাকে জ্বালানো শুরু করে দিয়েছে, ঠিক তোমার মতো। চলে আসলে না জানি তখন কি করবে। ইহান একটা বাঁকা হাসি দিয়ে বলল, কারণ আমার প্রিন্সেস বুঝতে পেরেছে যে তার মা তার পাপাইকে গালমন্দ করছে, সেজন্যই সে তার মায়ের উপর নারাজ হয়ে এমনটা করেছে। শুভ্রা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো,
তুমি কি করে বুঝলে আমাদের ঘরে প্রিন্সেস আসতে চলেছে? ইহান শুভ্রার কপালে চুমু খেয়ে বলল, কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার একটা ছোট্ট সুইট বাটারফ্লাই হবে। মুহূর্তে আবেশে ভরে গেল শুভ্রার সমস্ত হৃদয়। তবে পরক্ষণে পূর্বের ঘটনা মনে পড়াতে সে চোয়াল শক্ত করে পেটের ওপর বেশ কয়েকটা চাপড় মেরে বলল, মায়ের থেকে পাপায়ের উপর দরদ বেশি, তাই না? তাহলে যা, তোর পাপায়ের পেটে চলে যা। শুভ্রার শেষের কথাটা শুনে জোরে কেসে উঠল ইহান। পরক্ষণে কাশি থামিয়ে বলল, এসব কি ধরনের ঠোঁট কাটা মার্কার কথা বলছো বউ? ছি ছি, লজ্জা করে না এসব বলতে। শুভ্রা মুখ ভেঙচি কেটে বলল, ইস, আমার লজ্জা করবে কেন? যখন তুমি আমার কানের কাছে এসে সারাক্ষণ দুষ্টু দুষ্টু কথা বলো, তখন আমার লজ্জা করে না বুঝি?